সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। দেশের টাকা বিদেশে পাচারের বিষয়ে কদিন ধরেই সোচ্চার রাজনৈতিক অঙ্গন। সরকারি তরফে বলা হচ্ছে অবৈধ অর্থ ফেরত আনা হবে যে কোনো মূল্যে, তালিকাও হচ্ছে এসবের। অন্যদিকে বিরোধী তরফের অভিযোগ অন্যান্য বিষয়ের মতো এখানেও ধরা হচ্ছে চুনোপুঁঠিদের আড়ালে রাঘব বোয়াল। এ নিয়ে আমাদের আজকে সম্পাদকীয় পাচারের টাকা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, আছেন সুভাষ সিংহ রায় রাজনৈতিক বিশ্লেষক, এছাড়া অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন জাকারিয়া কাজল সিনিয়র সাংবাদিক। দর্শক, আপনারা এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। করোনায় দীর্ঘদিন সেবা নিতে না পারা রোগীর চাপে রাজধানীর হাসপাতালে হিমশিম অবস্থা। আইসিইউ ও শয্যা সংকট, বাড়ছে সংক্রমণ ঝুঁকি, একদিনে ৩৬ জনের মৃত্যু। যুক্তরাষ্ট্রের উদ্ভাবিত করোনা ভ্যাকসিনের পরিবহন শুরু। আকাশ পথে শিকাগো থেকে গেল ব্রাসেলসে। -৭০°C সংরক্ষণী চ্যালেঞ্জ। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরূপ মন্তব্যকারী ধর্মান্ধদের বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। বিতর্ক সৃষ্টি করতেই উস্কানি দিচ্ছে একটি মহল, মন্তব্য ওবায়দুল কাদেরের। ফিলিং স্টেশনের ক্যাশিয়ারের পরিকল্পনায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে হত্যা করা হয় রিয়াদকে। সিসিটিভির ফুটেজ প্রকাশ, গ্রেফতার ৩ জনের স্বীকারোক্তি। এবং জাপানে চলছে বাংলাদেশের মেট্রো রেলের জন্য তৈরি কোচের ফ্যাক্টরি ট্রায়াল। জানুয়ারিতেই দেশে পরীক্ষামূলকভাবে চালু। দ্রুত এগুচ্ছে প্রথম 3টি স্টেশনের কাজ। দর্শক, শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি পাচারের টাকা। গত কদিন ধরে আলোচনায় পাচারের টাকা। রাজনৈতিক অঙ্গনে যেমন কথা হচ্ছে, দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে এগুলো নিয়ে কথা বলা হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে এখন পর্যন্ত 28 জনের তালিকা করা হয়েছে, আরও অন্যদেরকেও তালিকা করা হবে। যারাই টাকা পাচার করে থাকুক কিংবা অন্য কোনো অবৈধ উপায়ে টাকা অর্জন করে থাকুক, সবাইকে আইনের আওতায় আনা হবে। এসব সহ রাজনীতির অন্যান্য সমসাময়িক বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। ব্যারিস্টার রুমিন ফারহানা এমপি, আপনাকে দিয়ে শুরু করছি। যেটি আমরা শুরুতে বলছিলাম যে এই টাকা পাচার করেছেন যারা, সেই টাকাগুলো ফেরত আনার প্রক্রিয়া চলছে, এটি যেরকম বলা হচ্ছে। পাশাপাশি অনেকেই বাংলাদেশ থেকে যে সেকেন্ড হোম করছেন, সেটি কানাডার বেগমপাড়া হোক কিংবা অন্য কোনো দেশে হোক, সেগুলোরও খোঁজখবর করা হচ্ছে। সেটি হচ্ছে সরকারের বক্তব্য। এই জায়গাতে বিএনপি সহ আপনারা যারা বিরোধী রাজনীতি করেন, সেখান থেকে বলা হচ্ছে আগের মতোই, অর্থাৎ যখন সেই দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানটি শুরু হয় গত বছর 18 সেপ্টেম্বর থেকে, তখন যেমনটি বলা হচ্ছিল বিরোধী মহল থেকে যে পিক অ্যান্ড চুজ করা হচ্ছে। যাদেরকে ধরবে বলে মনে করা হচ্ছে তাদেরকে ধরা হচ্ছে, যাদেরকে ধরবে না বলে মনে করা হচ্ছে তাদেরকে ধরা হচ্ছে না। এখন এই জায়গাতেও আপনারা একই মন্তব্য করছেন। পাল্টা মন্তব্য সরকারি তরফে আসছে যে আমরা চোর ধরি, চোর ধরার পরে উল্টো চোর ধরার জন্য আমাদেরকে অপবাদ নিতে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। টাকা পাচার, টাকাটা সাধারণত কোন ধরনের টাকা আমরা পাচার করি? যে টাকাটি কালো টাকা। কালো টাকা অর্থাৎ যে টাকার উপরে ট্যাক্স দেওয়া হয় নাই। এটা বৈধ উৎসেরও টাকা হতে পারে, অবৈধ উৎসের টাকাও হতে পারে, কিন্তু ট্যাক্স যে টাকাতে দেওয়া হয়নি এবং যে টাকার পরিমাণ বৃহৎ, অঙ্কটি বড়, সেই ধরনের টাকায় সাধারণত পাচার হয়ে থাকে। গত 10 বছরে জিএফআই রিপোর্ট বলছে, গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্ট বলছে, প্রতি বছর পাচার হয়েছে গড়ে 72,000 কোটি টাকা। আর যদি 10 বছরের হিসাব আমরা টানি, প্রায় 8.5 লক্ষ কোটি টাকা। এই যে বিপুল এই অঙ্ক, 8.5 লক্ষ কোটি, কতগুলো শূন্য আমি জানি না, সেই টাকাটিকে ফেরত আনার ব্যাপারে এই পর্যন্ত কি পদক্ষেপ নেওয়া হয়েছে? আমি জানি আজকে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে বাংলাদেশ প্রতিদিনে, সিঙ্গাপুরে 8,000 কোটি টাকার মালিককে, এটা খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজছে সবাই। 8,000 কোটি টাকার মালিক কে, এটা তো খুঁজে বের করার দায়িত্ব সরকারের। এর আগে আমরা যেই 2-3টা নাম দেখেছি, হাইলি পলিটিসাইজড নাম, এবং প্রত্যেকটা নাম কিন্তু বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যুক্ত নামগুলো। এই যে 10 বছরে 8.5 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেল, এই ব্যাপারে তো আমরা কোনো টু শব্দটি উচ্চারণ করতে দেখলাম না। এই বৃহৎ অঙ্কের টাকাটি তো পার হতে 10 বছর লেগেছে। এই 10 বছরে সরকার কি করলো? টাকা দুইভাবে পাচার করে, একটা হচ্ছে অবৈধ হুন্ডিতে পাচার করে, যেটা কোনো ট্রেস থাকে না, এবং এই যে আমি 8.5 লক্ষ কোটি টাকার হিসাবটা দিচ্ছি, বছরে 72,000 কোটি টাকার, এই হিসাবটা কিন্তু ওই হুন্ডির হিসাব না। এটা হচ্ছে যেটা ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েসের মধ্যে দিয়ে লিগালি পাচার হয়ে গেছে। তো এই টাকাটা তো ধরা খুব কঠিন ছিল না। এই টাকাটা সরকার যদি চাইতো খুব ভালোভাবেই ধরতে পারতো। এই ব্যাপারে কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আর এই দেশে হুন্ডি ব্যবসা কারা করে এটা গভর্নমেন্ট জানে না, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানে না, এটা গোয়েন্দা সংস্থা জানে না।
এই কথা বললে তো আসলে বিশ্বাস করবে না কেউ। তো এই 10 বছরে আপনি কি করলেন? আপনি 2টা বা 3টা নাম সামলে আনলেন যারা বিরোধী রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, তাদের ব্যাপারে আপনি আই ওয়াশের মতন কিছু তথ্য গণমাধ্যমে দিলেন। এর বাইরে কিন্তু আমরা কোনো ব্যবস্থা নিতে দেখলাম না। এই যে আপনি বলছিলেন নিজের দলের শুদ্ধি অভিযানের বিষয়ে বিএনপি কিছু মন্তব্য করেছে বা বিরোধী দল থেকে কিছু মন্তব্য আসবেই তো। এই যে শুদ্ধি অভিযান, এই শুদ্ধি অভিযান সম্রাট, জিকে শামীম, এনু, রূপম, তারপরে খালেদ ভুইয়া, সাবরিনা, শাহেদ, এই কয়টা নাম, এর বাইরে কিন্তু এটা উঠতে পারে নাই। অর্থাৎ যুবলীগ, ছাত্রলীগ একজনও না, ছাত্রলীগের যেই কেলেঙ্কারি ফাঁস হয়েছিল জাহাঙ্গীরনগরে, তারপরে ছাত্রলীগের শীর্ষ পদের 2জনকে বহিষ্কার করা হয়েছে, মানে বহিষ্কার হচ্ছে, পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ফৌজদারি অপরাধে কি পদ থেকে সরিয়ে দেওয়া যথেষ্ট? তাদের বিরুদ্ধে কি কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে? আপনি যাদের নাম বলেন তার বাইরে সেলিম প্রধান প্রথম দফাতে গ্রেফতার হয়েছেন, আপনার গোল্ডেন মনির, তো এদের রাজনৈতিক পরিচয় কি? দেখেন, আমি যখন 17 কোটি মানুষের দেশে গুণে গুণে নাম বলতে পারছি, তার মানে নাম কিন্তু খুব সীমিত, এবং এই সীমিত নামগুলোই হচ্ছে অঙ্গ সংগঠনের তৃতীয় চতুর্থ সারির নেতাদের। তাহলে এই যে নেতাদের যারা বানালো, তারা কত লক্ষ কোটি টাকার মালিক সেটা তো আমরা খুঁজে পাচ্ছি না, সেটা তো সরকার সামনে আনছে না। এই যে আইওয়াশ আমরা বারবার বলছি, বলবার তো কারণ আছে। আমরা দেখছি হঠাৎ করে পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে রাজনীতিবিদরা বেশি টাকা পাচার করে না, আমলারা করে। তো আমলারা কারা করে, কাদের সহায়তায় করে, সেই তালিকা আপনারা দেন। আপনারা তো চাকরি বিধিমালা এমন করে রেখেছেন, আইন এমন করে রেখেছেন 2018 সালে যে আইন, সেটার ধারা 41-1 অনুযায়ী আপনি কোনো সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে ফৌজদারি অপরাধে যদি যুক্ত থাকে, সে চার্জশিট না দেওয়ার আগ পর্যন্ত আপনি তাকে করা যাবে না। তো আমি আপনার সঙ্গে যুক্ত হব, আমাদের সময় আজকে কম, এবং এটা কিন্তু আপনার সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। মানে আপা ওই আগের কথাতে আছেন, যেটিকে তারা ওই যে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানকে যারা যে আই ওয়াশ মনে করছিলেন, সেই এই আই ওয়াশের জায়গাতে আছেন। এটি যদি না নিয়ে আমি যে কথাটি নিতে চাই, আপা যে কথাটি বলছিলেন যে এই টাকা কারা পাচার করেছেন, কিভাবে পাচার করেছেন, সেটি জানা খুব বেশি কঠিন নয়। তো গত 10 বছরে কিংবা 12 বছরে সেটি জানা সম্ভব হলো না কেন? এই প্রশ্নটা আমি আপনার কাছ থেকে উত্তর নিতে চাই। আসলে ব্যারিস্টার রুমিন ফারহানা তো ঝড়ো ইনিংস খেলেন এবং খুব দ্রুত ব্যাট চালান। রবীন্দ্রনাথের একটা ভক্তিভাজন নামে কবিতা আছে, সেখানে তিনি লিখেছিলেন পদভাবে আমি দেব, রথভাবে আমি। আর এই যে ব্যাপারগুলো, অনেকগুলো বিষয় যুক্ত হয়ে থাকে এখানে, অনেক কথা বলা যাবে। মূর্তিভাবে আমি দেব, হাসে অন্তর্যামী। আমি এ কারণে বলছি, ছোটবেলায় মীর মোশাররফ হোসেনের বিষাদ সিন্ধু খুব ভালো করে পড়েছিলাম, আমাদের পাঠ্যপুস্তকে ছিল, এটা একটা অংশ অন্তত ছিল। তখন ছিল যে হায় রে অর্থ পাতকী অর্থ, তুই সকল সর্বনাশের মূল। আর সংস্কৃতে একটা কথা বলা হয়ে থাকে যে লোভাত পাপম পাপাত মৃত্যুম, লোভ থেকে পাপ, পাপ থেকে মৃত্যু। আমাদের এই যে ব্যারিস্টার রুমিন ফারহানা এতক্ষণ ধরে যা বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এরকম একটি বিষয় নির্ধারণ করেছেন। আবার আপনি ভূমিকা বক্তব্যের সময় বিরোধী মহল শব্দটি ব্যবহার করেছেন, যেটাই আমি বারবার বলার চেষ্টা করি যে আজকে রাজনীতি দলগুলোর বিরোধী মহল বললেন দাদা, আমি সরকারি তরফ, বিরোধী তরফ না, আপনি বিরোধী মহল শব্দ উচ্চারণ করেছেন। না, যদি আপনি আমি ভুল শুনে না থাকি, নিশ্চয়ই আমি ভুল শুনি নাই। আর সেখানে অনেকগুলো বিষয় কিন্তু আমি ব্যাখ্যা করতে পারবো, সেই ব্যাখ্যা করে বাদানুবাদ করে লাভ নেই। আমি আপনাকে বলি যে কোনোটা বিষয় যদি আপনি ব্যাখ্যা করতে যান, 2 বিষয় আপনি ব্যাখ্যা করতে পারবেন। এটাকে বলা হয় কজাল অ্যানালাইসিস, আর একটা হচ্ছে ফাংশনাল অ্যানালাইসিস। একটা হচ্ছে কার্যকরণ সম্বলিত বিশ্লেষণ, আর একটা হচ্ছে বাহ্যিক সম্পর্কের বিশ্লেষণ। তা 2টি বিশ্লেষণে যদি আপনি যান, বাংলাদেশের যে অর্থনৈতিক সক্ষমতার যে জায়গাটি, সেটা এমন জায়গায় যেয়ে পৌঁছেছে যে ক্যানভাসটা খুব বড় হয়ে গেছে। এই করোনাকালীন সময় 1,12,676 কোটি টাকা একটা 21 দফা প্রণোদনা মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন, যেটা পৃথিবী অবাক হয়ে গিয়েছে। যে আমাদের অর্থনীতির ক্যানভাস বড় হয়েছে বলে কি পাচারের ক্যানভাসটাও বেড়েছে? আমি আপনাকে খুব খোলামেলা কথা বলি, আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে, হয়তো অত সময়ও লাগবে না, বাংলাদেশে কোনো কিছু অন্যায় অবিচার করা খুব কঠিন হয়ে যাবে, যখন তথ্য প্রযুক্তিকে আপনি সম্পূর্ণ ব্যবহার করবেন। এখন বাংলাদেশে 17 কোটি মানুষ। আমরা অনেক সময় বলি যে খালেদা জিয়ার একাধিক জন্মদিন, কিন্তু হিসেব করে দেখা গেছে 32 কোটি জন্ম নিয়ন্ত্রণের সনদ দিয়েছে। তারপরে কি একসময় সেই প্রক্রিয়াটা ছিল, এখন সেই প্রক্রিয়া কিন্তু আর সে জায়গায় যাওয়া যাচ্ছে না। আমি বলছি প্রযুক্তির উন্নয়নের কারণে এখন সম্ভব হচ্ছে। এক সময় 80-র দশকের প্রথম দিকে কে ঢাকায় এসে
10 কোটি টাকার কোনো একটি এলিফ্যান্ট রোডের ব্রাঞ্চে জমা দিচ্ছে, সেটা কিন্তু ওই শুধুমাত্র ওই খাতার মধ্যে থাকতো, আর 1 মাস পরে কিংবা কিছুদিন পরে কেন্দ্রীয় ব্যাংকে যেত। আর এখন আপনি যেখানেই জমা দেন না কেন, মুহূর্তের মধ্যে কিন্তু আকাশে উড়ে যাচ্ছে এই যে ব্যাপারগুলো। অতএব হ্যাঁ, খুব ভালো একটা বিষয় অবতারণা করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা, যে আমাদের এগুলোর হিসাবদিহিতা জবাবদিহিতার মধ্যে আসতে হবে। কিন্তু অ্যাডাম প্রিজস্কি নামে একজন ভদ্রলোক ডেভেলপমেন্ট নিয়ে যে অসাধারণ কয়েকটি বই লিখেছেন, তিনি 10 বছর আগে সেই বই লিখেছিলেন যে দেশ মাথাপিছু আয় $1000 থেকে বেশির দিকে এগোয়, সে দেশ গণতন্ত্রের দিকে এগিয়ে যায়। আমি হঠাৎ করে একজন বন্ধু আমাকে ফোন করেছিল, যখন বাংলাদেশ ব্যাংকের যে টাকা যখন হ্যাকাররা যখন নিয়ে গিয়েছিল বাইরের থেকে, তারা বলেছিল আমাদের অর্থনৈতিক অবস্থা এমন দাঁড়িয়েছে, যারা আমাদের চেয়ে সম্পদশালী মনে করতো একসময়রা, তাদের দেশের চোররা আমাদের দেশে ঘরে ঢুকেছে, অর্থাৎ আমাদের সম্পদ তৈরি হয়েছে। এই যে সম্পদের এগিয়ে যাওয়া, বিএনপি যখন ক্ষমতার থেকে চলে যায়, চলে যেতে বাধ্য হয় বলবো না, চলে যায়, আমি ভদ্রভাবে বলছি, মাত্র বাংলাদেশের টোটাল জিডিপির দাদা সম্পদের এগিয়ে যাওয়া, অর্থনীতির এগিয়ে যাওয়া, সেই সঙ্গে সম্পদের দুর্বৃত্তায়ন, অর্থনীতির দুর্বৃত্তায়নও ঘটেছে কিনা? আপনি 52 বিলিয়ন ডলার ছিল তার মোট দেশের সম্পদ, আর এখন 241 বিলিয়ন ডলার, আজ থেকে 2 বছর আগের রিপোর্ট। অতএব ওই সক্ষমতার জায়গায় আপনাকে ভাবতে হবে কিন্তু, যে বাংলাদেশের এখন যেগুলো ঘটছে সেই বিষয়গুলো কিন্তু সবই কিন্তু নজরে আসছে, সরকার ব্যবস্থা নিচ্ছে, এবং ব্যবস্থা নিচ্ছে বলেই কিন্তু আপনি গণমাধ্যমে যা আপনি তুলছেন, যা আপনি আলোচনা করছেন, ব্যারিস্টার রুমিন ফারহানার সংসদে যা বলছেন, সেগুলো কিন্তু বিবেচনা নিয়ে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী ডিআরইউর 25 বছর পূর্তি অনুষ্ঠানে স্পষ্ট করে বলেছেন যে আমরা যা কিছু গণমাধ্যমে দেখি তার সেই অন্যায় বিচার করি, আমরা শাস্তি নিই, আরো বেশি দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করার জন্য প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন। জি, ধন্যবাদ সুভাষ দা। আমাদের সঙ্গে যুক্ত আছেন জাকারিয়া কাজল। কাজল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমরা আলোচনার শিরোনাম করেছিলাম পাচারের টাকা। এই যে গত কদিন ধরে আলোচনায় বাংলাদেশ থেকে যে অনেক টাকা পাচার হয়ে গেছেন, সেই কারা পাচার করেছেন তাদেরকে খুঁজে বের করা হবে। এছাড়া সম্প্রতি 8,000 কোটি টাকার একটি হিসাব নিয়েও গণমাধ্যমে আলোচনা হচ্ছে। বলা হচ্ছে সেই টাকা কার, টাকার কোনো দাবিদার নেই। আবার কোনো গণমাধ্যম বলছে যে বাংলাদেশে একটি অপরাধের কারণে ফাঁসির দণ্ড কার্যকর হয়েছে, এরকম একজনের টাকা হতে পারে। তো সবকিছু মিলিয়ে এই টাকা পাচারের বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? কারণ হচ্ছে সরকারি দল এবং বিরোধী দল খুব স্বাভাবিকভাবেই এই প্রক্রিয়াটা নিয়েও তারা পরস্পর বিরোধী মন্তব্য দিয়ে যাচ্ছেন। কাজল ভাই, এটা তো আমাদের নিয়তি, ঘটনা যাই হোক একদল অপর দলকে ধরবে, কিন্তু আমি এখানে যে একটা আশার যেটা দেখি, আপনি দেখেন কানাডায় টাকা পাচারে নিয়ে কিন্তু ওই দেশে যে বসবাসকারী যারা বাংলাদেশি বংশোদ্ভূত আছে, তারা কিন্তু কানাডায় মিছিল করেছে, কানাডার সরকারকে আপনার স্মারকলিপিও দিয়েছে এগুলো খুঁজে বের করার জন্য। আমি এই উদ্যোগটাকে খুব পজিটিভলি দেখি, এবং আমি মনে করি বিদেশে বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলাদেশে যারা আছেন স্ব দেশে, তারা যদি এই পাচারকারীদের বিরুদ্ধে ওইসব দেশের সরকারকে চাপ সৃষ্টি করে বা সরকারের প্রতি এরকম কার্যক্রমে মেমোরেন্ডাম দেয়, এটা একটা ইতিবাচক ফল আনবে বলে আমি মনে করি। আর আপনি যেটা বললেন যে টাকা পাচারটা তো এই 10 বছর বা 12 বছর, এটা অনেকদিন ধরেই হচ্ছে, বিভিন্ন মাধ্যমে হচ্ছে, ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে হচ্ছে, হুন্ডিতেও হচ্ছে। তো এখন আসার কথা যেটা, যে এই বিষয়গুলি এখন আলোচনায় আসছে এবং কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে, যেটা আমরা অতীতে দেখিনি। আমি কারা পাচার করছে, কি করছে, এটা কিন্তু ইচ্ছাগুলি খুঁজে বের করে যায়। এখন এই সুভাষ সিংহরা যেটা বললেন, প্রযুক্তি এখন এমন জায়গায় পৌঁছেছে যে এখন আর কিছু লুকিয়ে করার কোনো অবকাশ নেই। এই প্রযুক্তির এই সুবিধা যে আপনি বলছেন যে এটি পাচার রোধে কিংবা যেগুলো পাচার হয়ে গেছে সেগুলো ফিরিয়ে আনার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে, তো যে ব্যবস্থাটুকু সেটুকুকে আপনি পর্যাপ্ত মনে করেন কিনা? আমি 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 আসছি। দেখেন, আপনি দেখেন এই সংবাদগুলির পেছনে দেখে যে দুদক অনেকদিন ধরেই চেষ্টা করছিল। কিন্তু যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী কথাটা বললেন, তখন কিন্তু বিষয়টা একটা নতুন করে বোধহয় পালে হাওয়া লাগলো, তাই না? আমি মনে করি দুদক তার আইনি কার্যক্রম করুক, কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যদি প্রোঅ্যাক্টিভ হয় এবং তারা যদি বাংলাদেশের দূতাবাসগুলির মাধ্যমে ওই দেশের সরকারের সঙ্গে যোগাযোগ করে ওই সংশ্লিষ্ট দেশের অর্থ মন্ত্রণালয় এবং আইন প্রয়োগকারী মন্ত্রণালয়গুলির সঙ্গে যোগাযোগ করে, তাহলে বোধহয় চিত্রটা পাওয়া অনেক সহজ হবে, কিভাবে গেল, কেন গেল। আর বাংলাদেশের যেটা দায়িত্ব, সুভাষ সিংহ রায়ের কথা আমি আবার বলছি, প্রযুক্তিগত সুবিধাটা কাজে লাগিয়ে কিভাবে পাচার হলো, কারা করলো, এটা বের করা কিন্তু যদি আন্তরিকতা থাকে, এটা খুব অসম্ভব ব্যাপার নয়। এবং সাম্প্রতিক কিছু
বক্তব্য এবং পদক্ষেপে মনে হচ্ছে যে সরকারের এই আন্তরিকতাটা আছে। জি, এবং এই সাকিব ভাই, আপনাকে আন্তরিকতা ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে যুক্ত থাকুন। আপনার সঙ্গে আবার যুক্ত হয়েছে রুমিন ফারহানা এমপি। সুভাষ দা যে কথাটি বলেছেন যে প্রযুক্তির কল্যাণে এখন আর সেগুলো লুকিয়ে রাখার কোনো উপায় নেই, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে পাচার যদি হয়ে থাকে, যদি কি আমরা তো ধরে নিচ্ছি হয়েছে, কে করেছেন সেটি হয়তো তদন্ত বের হয়ে আসবে, কিন্তু এই 10 বছরে কিংবা এই আমলে এর আগে হয়েছে, যদি হয়ে থাকে কোনো ব্যবস্থা কি তখন কেউ নিতে দেখেছে? দেখুন, ব্যবস্থা প্রযুক্তি কতটুকু নিতে পারবে না পারবে, প্রযুক্তি তো নিজে গিয়ে ব্যবস্থা নেবে না। ব্যবস্থা নেবার জন্য যে মানুষটি সে স্টিয়ারিং এর মধ্যে আছে তার ইচ্ছা থাকতে হবে, অর্থাৎ সরকারের সদিচ্ছা থাকতে হবে। কাজল ভাই একটু আগে বললেন যে সরকারের সদিচ্ছা আছে, এখানে আমার কিছু প্রশ্ন, কিছু কথা আমার আছে। দেখুন, আমি বারবারই বলছিলাম যে যেই টাকাটি কালো টাকা, অপ্রদর্শিত টাকা, সোর্স লিগাল ইলিগাল যেটাই হোক, মোস্টলি ইলিগালি হয়ে থাকে, সেই টাকাটি কারা উপার্জন করছে? আমরা দেখছি বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন, যারা ক্ষমতার সঙ্গে যুক্ত সাধারণত কিন্তু এ ধরনের উপার্জনের ভাগ্য তাদেরই হয়ে থাকে। ফর এক্সাম্পল, আমরা দুর্নীতির বিরুদ্ধে একটা অনেকে যুদ্ধ আবার তখন শুনছি। ক্ষমতায় থাকলে অপ্রদর্শিত অর্থ প্রদর্শন করেন। দেখুন, আমরা নির্দিষ্ট দুর্নীতির ফির বিরুদ্ধে মাধ্যমে। এটা তো আমাদের আইনেই বলা আছে, আইনেই সেটাই বলা বলছি আছে। যে আইনের আমি সেই শিশুকে জায়গাও নেন আসছি, অনেকেই। সেই জায়গাও আসছি। দুর্নীতির বিরুদ্ধে অবৈধ পয়সা আপনি কিভাবে আনতে পারেন? ইয়াবা ব্যবসা একটা বড় ব্যবসা, গত 10 বছরে ফুলে ফেপে এমন অবস্থায় গেছে যে এর হেডকোয়ার্টার যিনি নিয়ন্ত্রণ করেন তিনি সংসদে 2 বার চলে গেছেন। পাঁচটা সংস্থার রিপোর্টে তার নাম এসছে, তারপরেও কিন্তু তিনি সংসদ সদস্য ছিলেন। পরে অবশ্য সরকারের একটু লজ্জা হয়েছে, সরকার তাকে সংসদ সদস্য পদ থেকে সরায় দিয়েছে, কিন্তু তার ওয়াইফ কিন্তু এখন সংসদে আছে। অর্থাৎ ইয়াবা ব্যবসার সঙ্গে যিনি যুক্ত বলে সরকারি সংস্থার 5টি সংস্থার রিপোর্টে যার নাম আসে, এর মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা, সেই ব্যক্তি কি করে সাংসদ থাকেন এবং তার বিরুদ্ধে আপনি কোনো রকমের কোনো ব্যবস্থা নেননি? 1000 কোটি টাকার ব্যবসা তিনি ডিল করেন, তিনি তো এটাকে কুটির শিল্প বানায় ফেলছেন। তার পরিবারে 26 জন সদস্য এটার সঙ্গে যুক্ত। আমি একটা করে উদাহরণ দিচ্ছি, উদাহরণ এগুলো 1000টার মধ্যে একটা উদাহরণ। তার ব্যাপারে কি ব্যবস্থা নিলেন? পাপুলের কথা নাকি বাংলাদেশের সংসদ জানেই না, পাপুলের কথা তার বাংলাদেশের সংসদ জানেই না। তো এই সরকার, এই সংসদ, এই রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র কাঠামো, এই রাষ্ট্র যন্ত্র নিয়ে আপনি যুদ্ধ করবেন টাকা পাচারের বিরুদ্ধে, যুদ্ধ করবেন দুর্নীতির বিরুদ্ধে, যুদ্ধ করবেন আপনি অশুদ্ধির বিরুদ্ধে তাকে শুদ্ধ করবার জন্যে, এটা তো ভাই দিবা স্বপ্ন ছাড়া আর কিছু না, ভ্রান্তি বিলাস ছাড়া কিছু না। পাপুলের কথা সংসদ জানেই না, এই সংসদে তো আপনিও আছেন, পাপুলের প্রসঙ্গটি আপনি এনেছেন। মনে করিয়ে দেই, জি আমি এই গরিবই মনে করিয়ে দেয়, সংরক্ষিত আসনের এই বাই প্রোডাক্ট যেটা 5 জন 6 জন শপথ নেওয়ার কারণেই তো আমি বাই প্রোডাক্ট সংসদে, আমি তো আর নির্বাচন করে গিয়ে জিতে যাই নাই, আমি তো বাই প্রোডাক্ট। এই বাই প্রোডাক্টটি যেটুকু বলার মনে করায় দেয়, কারণ সরকারি দলের সদস্যরা তো হাতে হাত তোলা ছাড়া দ্বিতীয় কোনো কারণ নাই, মানে ও সংসদের আর দ্বিতীয় কোনো ফাংশন নাই তাদের। যে কারণেই আমি বলতে বাধ্য হচ্ছি, আমি দুঃখিত যে সংসদ শব্দটি, পার্লামেন্ট শব্দটি যে পার্লে শব্দ থেকে এসে, যার অর্থ টু স্পিক, কথা বলার শক্তি থাকতে হবে। আমরা কিন্তু একজন বাক প্রতিবন্ধীকেও সংসদে নিয়ে গেছে, হাজী সেলিম, এবং সারা এত বড় দল আওয়ামী লীগ, এত তাদের নেতাকর্মী, এখন নাকি কলা গাছ ঝাঁকি দিলে আওয়ামী লীগ পাওয়া যায়, তারা একজন কথা বলতে পারা লোক ওই জায়গা থেকে তারা নমিনেশন দিতে পারলো না, তাদের হাজী সেলিমকে নমিনেশন দিতে হলো। তিনি যদি অন্যান্য সকল দিকে ঠিক থাকতেন, তারপরও শুধু একটা গ্রাউন্ড আছে যেটা কনস্টিটিউশনের স্পিরিটের সঙ্গে সাংঘর্ষিক, যে যিনি কথাই বলতে পারেন না তিনিও সংসদে গেছেন। কেন? আমার প্রশ্ন তো এই জায়গায়, কেন? এই যে কেন, কি উত্তর সেটা আপনিও জানেন, সেটা আমিও জানি। আর এই তথ্য প্রযুক্তির কথা আসছিল না, তথ্য প্রযুক্তির এবং গণমাধ্যমের কল্যাণে এটা বাংলাদেশের মানুষ এখন জেনেও গেছে কেন। 2 নাম্বার কথা হলো, দেশে যে ব্যবসার পরিবেশ যদি আপনি উন্নত না করেন, ভালো না করেন, তাহলে কিন্তু যেই টাকাটা আমি লিগাল সোর্স থেকে বা মানে বৈধ সোর্স থেকে উপার্জন করছি, সেই টাকাও কিন্তু বিদেশে পাচার করে দেব। আপনাকে একটু মনে করাই দেই, বিএনপি সরকার যখন ক্ষমতা ছেড়ে দিল 2006-এর শেষে, তখন কিন্তু বাণিজ্যের যে সূচক, সেই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 81। আর এই বর্তমান সরকারের সময় 2013 থেকে 2018 পর্যন্ত এই সূচক উঠানামা করেছে 176, 178, 175, 176, 177-এর মধ্যে। বুঝছেন, বিএনপি কিন্তু রেখে গেছিল 81-তে, সেটা নামতে 176, 177। গত বছর একটু বলি, নষ্ট করেছে সরকারি তরফ থেকে তো বলা হয়েছে। আসছে, এত অস্থির হন কেন? সেইটা আবার 8 ধাপ উঁচু হয়ে গত বছর 168-তে গেছে। সেই খুশিতে যদি আপনি আমাদের বাণিজ্য মন্ত্রীকে দেখতেন সংসদে, তো আমি তাকে মনে করাই দিলাম যে বিএনপি কিন্তু রেখে আসছিল 81-তে, আপনারা সেটাকে নিয়ে গেছেন 168-তে। এই পরিবেশ যদি আপনারা ঠিক করতে না পারেন, বাণিজ্যের যে পরিবেশ, সেই পরিবেশ বলতে কি বোঝায়? গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, এখানে বিএনপির জ্বালা পোড়ায়ের কি আছে? গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, ঋণ প্রাপ্তির সুবিধা, অবকাঠামো নির্মাণ, আমলাতান্ত্রিক সুবিধা, ওয়ান স্টপ সার্ভিস,
এগুলো কোনটা বিএনপি বাধা দিয়েছে? না, বিএনপি বাধা দেয় না পারে। আমি নিজে কোনো কথা বলছি না, আমি আপনাদের দুই দলের মন্তব্য বলছি। আপনি যেহেতু গ্যাস ও বিদ্যুতের কথা বলছেন, আওয়ামী লীগ তরফ থেকে বলে আপনাদের সময় ছিল খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল। আমাদের সময় খাম্বা ছিল, বিদ্যুৎ ছিল, খুব ভালো। আর এই সময় যে ইনডেমনিটি দিয়ে কয়েক হাজার কোটি টাকা, এই যেটা আরেকটা দুর্নীতির আরেকটা বড় খাত, যেখানে কয়েক হাজার কোটি টাকা উঠায় নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখন বলা হয় যে 22,000 মেগাওয়াট হচ্ছে আমাদের ক্যাপাসিটি। হ্যাঁ, আমাদের গ্রীষ্মকালে লাগে 11,000 মেগাওয়াট, শীতকালে সেটা নেমে দাঁড়ায় 8 থেকে 9,000 মেগাওয়াট। বাকি যে 10,000 মেগাওয়াট উদ্বৃত্ত, সেই উদ্বৃত্ত বিদ্যুৎটা আসছে ওই ইনডেমনিটি 22,000 মেগাওয়াট আমাদের ক্যাপাসিটি, 22,000 মেগাওয়াট কিন্তু আমরা প্রোডাকশন করি না। সেজন্য আপনাকে ক্যাপাসিটি চার্জ কত টাকা দেন আপনি জানেন? কত হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ। এই গত 10-8 বছরে তারা ক্যাপাসিটি চার্জ দিয়েছে 62,000 কোটি টাকা, আর ভর্তুকি দিয়েছে 52,000 কোটি টাকা। এই যে 62,000 কোটি টাকা যদি বসিয়ে বসিয়ে বিদ্যুৎ কেন্দ্রগুলোর মালিককে দিতে না হতো, তাহলে কিন্তু জনগণের করের টাকা আপনাকে 52,000 কোটি টাকা ভর্তুকি দিতে হয় না। এই যে 62,000 কোটি টাকা যারা কামিয়ে নিয়েছে আমাদের জনগণের ঘাড়ের উপরে বসে, তারাই কিন্তু ওই টাকা পাচারের সঙ্গে যুক্ত। এইগুলো একটু দয়া করে তদন্ত করেন। আর আরেকটা হচ্ছে, অনেকগুলো আলোচনার জানালা খুলেছেন মিস্টার রুমিন ফারহান এমপি, আপনি নিশ্চয়ই একটি একটি করে বলবেন। না, আমি অত সময় পাবো না, আমি আশাও করি না। এখন এই যে কায়া ছেড়ে ছায়ার পিছনে দৌড়ানো, কায়া মানে হচ্ছে দেহ। যারা খুব বড় বড় আইনজীবী থাকেন, তাদের কোর্টে যখন সওয়াল জবাব করেন, তারা কিন্তু এই কাজটি করেন, তারা কোর্টকে কিন্তু কনফিউজ করে দেন। ব্যারিস্টার রুমিন ফারহানার সেই যোগ্যতা আছে, যেহেতু প্র্যাকটিসিং লয়ার, তো দর্শকদেরকে কনফিউজ করার জন্য সাবজেক্টকে অনেক লম্বা করে দেন। তার ইলাস্টিসিটি আছে শব্দের অনেক। যাই হোক, তার একটা লেখা আমি আজকে পড়ছিলাম যে অকাম কুকাম নিয়ে যত কম লাফলাফি তত বেশি মঙ্গল, বাংলা ট্রিবিউনে বেরিয়েছে। তা আমি একটা কথা খুব স্পষ্ট করে বলি, এই যে অপদর্শিত অর্থ, কালো টাকা সাদা, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, বেগম খালেদা জিয়া, সাইফুর রহমান দুজনই কিন্তু কালো টাকা সাদা করেছেন। আইন সুযোগ দিলে করবে না কেন? আমি সেটা অন্য আলোচনা, সেটা অন্য আলোচনা। সেই আলোচনা তো আপনি যে আমার হঠাৎ করে আরেকটা প্রশ্ন করে দিলেন, কেন ব্যারিস্টার রুমিন ফারহানার বক্তব্যে এত অসংখ্য প্রশ্ন রয়েছে, তো এর মাঝে আমাকে আর দিশেহারা করেন। আমি আজকের যে বাস্তবতার বাংলাদেশের অর্থনৈতিক যে উল্লম্ফন, কেউ কখনো ভাবেনি বাংলাদেশ এই মাত্রায় যে পৌঁছাবে। আর যখন ক্যানভাস বড় হবে, তখন প্রান্তিক বিচ্যুতি অনেক কিছুই আসবে, যেটাই আমি বারবার বলার চেষ্টা করি। কিন্তু একটা পর্যায়ে আপনি যখন বাংলাদেশের মাথাপিছু আয় $3,000 হয়ে যাবে, তখন কিন্তু বাংলাদেশের আপনি দেখবেন যে অনেক অনাচার, অনেক অবৈধ কর্মকাণ্ড, অনেক কিছু কিন্তু সামাজিকভাবে কমে আসবে। এটা বাস্তবতা, এবং পৃথিবীতে তাই বলে। এখন জন্য কি আমাদের 5-10 বছর অপেক্ষা? আমি অপেক্ষার কথা বলছি না, আমাদের যেই যাত্রা, সেই যাত্রাটা খুবই শুভ। ভাবেনি, অনেকে অভিশাপ দিয়েছে, অনেকে মনে করেছে এটা হবেই না। এই যে আমাদের নোবেল বিজয়ী, সে একেবারে বিশ্ব ব্যাংকের কাছে যে তদবির করেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যে তদবির করেছে, যেন বিশ্ব ব্যাংক বাংলাদেশে অর্থ বিনিয়োগ না করে। কোথায় বিনিয়োগ না করে? পদ্মা সেতুতে। আজকের পদ্মা সেতু যদি বিশ্ব ব্যাংক এটা না করতো, তাহলে বাংলাদেশের আজকে জিডিপির পরিমাণ কত শতাংশ বাড়তো, এটা ভাবতে হবে। কিন্তু ভাবেনি যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকের এই জায়গায় নিয়ে দাঁড়াবে, যে এখন দেখা যাচ্ছে যে পদ্মা সেতু কত দূরে এসেছে, মাত্র 2 স্প্যান মাত্র বাকি আছে। কেউ ভাবেনি তো। অনেকে বলেছিল এর সঙ্গে দুর্নীতি হয়েছে। বড় বড় আন্তর্জাতিক সংস্থা যারা প্রতিনিধি বাংলাদেশে, তারা খুব লম্বা লম্বা বক্তৃতা দিয়েছিল, বলেছিল যে এখানে সরকারের উচ্চমহল জড়িত, অনেক কথা বলেছিল। এমনকি বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে তারা এটা জড়িয়েছিল। কিন্তু কানাডার আদালত যখন বলে দিল, তখন কিন্তু তারা কিন্তু বলেনি যে আমরা কিন্তু আগে ভুল বলেছি, আমরা ক্ষমা প্রার্থনা করি। অতএব বাংলাদেশের এই সংস্কৃতি, রাজনৈতিক সংস্কৃতির যে ঘটনাগুলো, এগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে স্পষ্ট করে কিন্তু ধরে নিয়েছেন, সমালোচনা হবে এবং এগুলো গণমাধ্যমে উঠে আসবে, এবং এর মধ্যে থেকে বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নয়ন ঘটাবেন। এবং তখন দেখবেন অনেক কিছুই এখন আর করা সম্ভব না, আগে যা 1 বছর আগে করা সম্ভব ছিল। এখন একটা অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার 7 পাতা 8 পাতার সমস্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে হয়।
করতে হয় দাদা, আপনি সুভাষ সিংহ রায় আপনাকে গেলে করতে হয়, কিন্তু যারা হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছেন, ঋণ নিয়ে মেরে দিচ্ছেন, তাদের কি করতে হয়? আপনি কিন্তু আবার অন্য জায়গায় প্রশ্ন রাখেন। আপনিও কিন্তু কায়া ছেড়ে ছায়ার পিছনে দৌড়লেন। আমি আপনাকে কথা বলি, এই যে ঘটনাগুলো, এই ঘটনা কিন্তু আজকের বিষয় না। অতএব ভাবতে হবে আপনাকে, বাংলাদেশে অর্থ ফেরত আসেনি, দুদককে ধন্যবাদ জানায়, দুদক কি টাকা ফেরত আনেনি? বেগম খালেদা জিয়ার পুত্রের টাকা এখানে ফেরত আসেনি? ওই যে বিএনপি বলে পিক এন্ড চুজ, এসেছে তো, জি এসেছে তো, এসেছে। তা সেই যে ব্যাপারগুলো, এইটা আপনাকে যে কারণে বিরোধী দল যতই ব্যারিস্টার রুমিন ফারহানা নিজেকে খুব ছোট বলে ব্যাখ্যা করুক না কেন, বাই প্রোডাক্ট, আমি কিন্তু এই শব্দের প্রতি খুব আপত্তি করি। কেননা এই সংরক্ষিত মহিলা আসন থেকেই কিন্তু মাননীয় আজকের স্পিকার কিন্তু স্পিকার হয়েছিলেন। অতএব এগুলো কিন্তু ভাবতে হবে। এখানে কিন্তু আইনের কোনো রকম সুযোগ নাই বলবার। আমি আবারও ফিরে আসি যে অকাম কুকাম নিয়ে যত কম লাফালাফি তত মঙ্গল। কে লিখেছেন? ব্যারিস্টার রুমিন ফারহানা। ভালো লেখেন, ভালো বলেন। তা আমি মনে করি যে বিএনপির তার নিজের অকাম কুকাম নিয়ে যত বেশি কম লাফালাফি করবে তত বেশি কিন্তু মঙ্গল, বিএনপির জন্য মঙ্গল। জি কাজল ভাই, এর আগের আলোচনায় আপনি দুর্নীতি দমন কমিশনের কথা বলছিলেন, সরকারের উদ্যোগকে আপনি শুভ উদ্যোগ হিসেবে দেখছেন, কিন্তু আমরা দুর্নীতি দমন কমিশন প্রসঙ্গে আসতে চাই আপনার কাছে। এই সম্প্রতি যে কটি ঘটনা ঘটেছে বা যারা আইনের আওতায় এসেছেন, গ্রেফতার হয়েছে, আপনি নিশ্চয়ই কাজল ভাই খুব ভালো করে খেয়াল করেছেন যে গণমাধ্যমে যখন কারোর নামে রিপোর্টিং হয়েছে, কারোর নাম এসেছে, কিংবা অন্য কোনো অপরাধে কেউ যখন গ্রেফতার হয়েছে, দুর্নীতি দমন কমিশন তখন তাদের কোনো অবৈধ সম্পদ আছে কিনা, অবৈধ অর্থ আছে কিনা ইত্যাদি বিষয়ে খোঁজ খবর শুরু করে, কিংবা তিনি যদি কোনো দপ্তরের কর্মকর্তা কর্মচারী হন, সেখানে দুদক একটি চিঠি পাঠায়। দুদকের তো স্বাধীন এখতিয়ার নেই তদন্ত করার, দুদক এই ক্ষেত্রে বলে লোকবল সংকট ইত্যাদি নানা বিষয়। তো দুদককে আপনি যথেষ্ট কার্যকর মনে করেন কিনা, কিংবা বাংলাদেশের একজন সিনিয়র সাংবাদিক হিসেবে যথেষ্ট কার্যকর, মানে যতটুকু কার্যকর দেখতে চান ততটুকু দেখেন কিনা? ধন্যবাদ। আসলে আমি যেটা দুদকের প্রসঙ্গে আমি বলেছিলাম, কিন্তু যে দুদক যেটা করতে পারেন, পররাষ্ট্রমন্ত্রী বলার পর কিন্তু পালে হাওয়াটা আরো জোরে লেগেছে। তার মানে কি, দুদকের পাশাপাশি কনসার্ন মিনিস্ট্রি এবং সরকারের অন্যরা যদি উদ্যোগ নেয় তাহলে বিষয়টা একটু বেশি আলো পায়। দুদকের কথা যদি আপনি বলেন, আপনি সঠিকভাবে বলেছেন, একজনকে গ্রেফতার করার পর দুদক তার অবৈধ সম্পদ ইত্যাদি খুব খোঁজে যায়। এবং আপনি দেখেন সর্বশেষ যে গোল্ডেন মনিরের কথাই যদি ধরেন, আপনি গোল্ডেন মনিরের নামে কিন্তু দুদকের রাজুক নিয়ে একটা মামলা ছিল, সেটার কিন্তু কোনো সুরাহা হয়নি, মানে সেটা তাকে ধরাই হয়নি বলা যাচ্ছে। কিন্তু যখনই তাকে অন্য অপরাধে ধরা হলো, এখন কিন্তু দুদক তার বিরুদ্ধে ডিগিং দ্য আর্থ করছে, মাটি খুঁড়ছে। তো দুদকের এই দুর্বলতাটা রয়েছে। দুদককে যদি আমরা, দুদক একটি স্বাধীন সংস্থা, দুদক এখন খুব ভালো লোকজন আছেন ওখানে, কিন্তু তাদের ওই কর্মতৎপরতার পরিধিটা বোধহয় আরেকটু বাড়াতে হবে। কারণ এই আমি আজ দুজনের আলোচনা শুনছিলাম, ক্যানভাস কিন্তু তারা অনেক বড় করে ফেলেছেন। একজন বিদ্যুতে চলে গেলেন ওই যে বিয়েতে, আরেকজন তো সুভাষ দা অন্য কিছু। আমি যেটা বলছি, আমার রুমিন ফারহানা একটা কথা এখানে আমার একটু লেগেছে, যে ওই ৬২,০০০ কোটি টাকা যারা নিয়েছে রেন্টাল পাওয়ারের, তারাই সব টাকা পাচার করেছে। এত সরলীকরণ করা বোধ হয় আমার মতে, মানে কেবল তারাই করেছে, এতটা সরলীকরণে আমি বিশ্বাস করি না। আমি মনে করি তারাও থাকতে পারে, পাচার কিন্তু টাকার মধ্যে এই টাকাও থাকতে পারে। কিন্তু আমার মনে ব্যাপারটা এমন করা হচ্ছে যে এই একটু আগে যেটা বললেন সুভাষ, যে তারেক কি কোকোর টাকা ফেরত এনেছে, কোকোর টাকা ফেরত এনেছে, গুড, কিন্তু পাশাপাশি অন্য আরো দু একটা যদি ফেরত না আনে, তখন এটাকে কিন্তু রাজনৈতিক রং চড়ানোর একটা অবকাশ থাকে। সুযোগটা যাতে দেয়া না হয়, সেজন্যই কিন্তু বাকিগুলির ব্যাপারে পদক্ষেপ নিতে হবে। জি ধন্যবাদ। বলুন। দেখুন, সুভাষ একটা কথা বলেছেন, মাথাপিছু আয় এবং দুর্নীতির মধ্যে সম্পর্ক। বাংলাদেশের সমান মাথাপিছু আয় নিয়েও দুর্নীতিতে কিন্তু অনেক পিছনে আছে। যেমন ভুটান আছে 25-এ, রুয়ান্ডা আছে 53-তে, ইন্ডিয়া আছে 80-তে, নেপাল আছে 113-তে, পাকিস্তান আছে 120-এ, ইভেন মিয়ানমার আছে 130-এ, আর বাংলাদেশের অবস্থান 146। তো সমান মাথাপিছু আয় মানেই যে দুর্নীতিতেও সমান হবে তা না। ভুটানের দিকে তাকিয়ে দেখেন এবং শেখার চেষ্টা করেন, ছোট্ট একটা দেশ, পাহাড়ি একটা দেশ, তাদের দুর্নীতি সুযোগ অনলি 25 আর বাংলাদেশ 146। তো বাংলাদেশে তো দুর্নীতির এখন বাম্পার ফলন হয়েছে। আমি যে লেখাটা লিখেছিলাম
আকাম কুকাম নিয়ে যত কম লাফালাফি তত বেশি মঙ্গল, যে কটা রেফারেন্স দাদা দিলেন সেটা কিন্তু মূলত অন্য বিষয় ছিল। আপনি জানেন যে আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে এখন তারা নতুন শর্ত যুক্ত করেছে, শুল্ক জিএসপি সুবিধা যদি পেতে হয় তাহলে আপনাকে শ্রমিকের অধিকার নিশ্চিত করবার সঙ্গে সঙ্গে বাক স্বাধীনতা এবং মানবাধিকার নিশ্চিত করতে হবে। এটা যদি শোনার সাথে সাথে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা মন্তব্য করেছেন খুব চমৎকার। তিনি বলেছেন বিশ্বে 193টি দেশ আছে, সব দেশে কিছু আকাম কুকাম হচ্ছে, কিন্তু ওইসব দেশ এই সব নিয়ে কেউ কথা বলে না। এর কারণ হচ্ছে ওইসব দেশের মানুষ এগুলো নিয়ে ব্যস্ত থাকে না। আমাদের দেশের কিছু সাংবাদিক এবং এনজিও সারাক্ষণ এগুলো নিয়ে মাথা ঘামায়, কারণ তারা এই জন্য বিদেশ থেকে অর্থ পায়। এসব নিয়ে তারা বিদেশিদের কাছে ধর্ণা দেয়, তাদের ত্যাক্ত করে, এই কারণে বিদেশিরা এগুলো নিয়ে কথা বলে। আমরা যত কম লাফালাফি করব ততই মঙ্গল। অর্থাৎ তিনি কিন্তু একবারও বলেন নাই যে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন হয় না, একবারও বলেন নাই বাংলাদেশে বাক স্বাধীনতা নিয়ে কোনো সমস্যা আছে। তার সমস্যা হলো এগুলো নিয়ে কথা বলার কারণে এগুলো বিদেশে যায় এবং বিদেশিরা জিএসপি সুবিধা বাতিল করে দেয়। একই কথা কিন্তু আওয়ামী লীগের বর্তমানে দুর্নীতি নিয়ে যে আলাপ হচ্ছে সেই ক্ষেত্রেও প্রযোজ্য। এরা কিন্তু একবারও বলে নাই যে দুর্নীতি নাই বা আমরা সুশাসন কায়েম করতে পেরেছি বা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তা না। এরা করে কি একজন বা দুজন চেরি পিকিং এর মতন ধরে বলে আমরা চেষ্টা করছি দুর্নীতি দমনের। কিন্তু যে কথাটি আপনি বলেন চেরি পিকিং, যেটা খুব ইম্পর্টেন্ট, আপনি একজন বা দুজন বিশেষ মতের, বিশেষ দলের, বিশেষ গোষ্ঠীর যারা আপনার সঙ্গে একীভূত না, তাকে ধরে আপনি কোনোদিনও আইনের শাসন প্রতিষ্ঠা করতে যারা পারবেন গ্রেফতার না। হয়েছে কারা একীভূত না, একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে তদন্ত না করে ঢালাও ভাবে, হয়তো আপনি জানেন আমি দুর্নীতি করি, আপনার নিজের জানা এক জিনিস, আর হচ্ছে আমারকে আইনের আওতায় নেওয়ার জন্য তথ্য প্রমাণ থাকা এক জিনিস। তো এই জায়গাটিতে ঢালাও ভাবে কি হাজার হাজার মানুষকে গ্রেফতার করে ফেলা সম্ভব? দুটো প্রশ্ন। এক হচ্ছে যে যাদেরকে ধরা হয়েছে তারা ওই গোষ্ঠীর কিনা, হ্যাঁ নিশ্চয়ই ওই গোষ্ঠীর, কিন্তু তারা কোন স্তরের? আমি তো সেটাই বলেছি যে একজন স্তরটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ নাকি দুর্নীতিটা গুরুত্বপূর্ণ? আমি একটু বলি, দুটোই গুরুত্বপূর্ণ, কারণ একটি আরেকটিকে তৈরি করে। ঠিক আছে, একজন এনু, একজন রূপম, একজন সম্রাট, একজন জিকে শামীম একা একা তৈরি হয় না ভাই। আজকে যে গোল্ডেন মুনিরের কথা হচ্ছে, সেই বেচারা একটা জুয়েলারি শপের সেলসম্যান ছিলেন, সেখান থেকে যে তিনি ধাপে ধাপে আজকে 200টা প্লটের মালিক হয়েছেন, আপনি কি মনে করেন উনি একা একা হয়েছেন? ওনার কোনো সরকারি মদত ছিল না, ওনার কোনো দলীয় পৃষ্ঠপোষকতা, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা, এগুলো শক্তি তার সাথে ছিল না। তো কারা এগুলো জুগিয়েছে সেগুলো যদি আপনি না বের করেন, অর্থাৎ কারা তাকে ছায়া দিয়ে রেখেছে এবং কোন স্বার্থে, নিশ্চয়ই মুনিরও তাদের কোনো না কোনো পারপাস সার্ভ করে, ঠিক যেভাবে এনু, রূপম, সম্রাট, শামীম তারা পারপাস একটা সার্ভ করতো, সেরকম পারস্পরিক লেনদেন, পারস্পরিক পারপাস সার্ভের যে বিষয়টা আছে, সেটা যদি আপনারা রাঘব বোয়ালের দিকে না যান, স্তরে স্তরে বিন্যস্ত যে ব্যবস্থা সেটার উপরের দিকে উঠতে না থাকেন, তাহলে কিন্তু ওই যে 5টা 10টা 15টা নাম আমরা আজকে আলোচনা করছি না, ধরা ছোঁয়া কিন্তু ওই 5টা 10টা 15টাই। আর দ্বিতীয় যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন, ঢালাও ভাবে কাউকে ধরা যাবে কিনা, ঢালাও কথা তো আমি বলি নাই। সরকার কেন ঢালাও ভাবে ধরবে? সরকারের হাতে আছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের হাতে আছে পুলিশ প্রশাসন, তারা কেন? 1 মিনিটে একটা প্রসঙ্গ আপনার কাছ থেকে জানতে চাই, তারপর যাব 1 মিনিটের প্রসঙ্গ। সেটা হচ্ছে এই যে আপনি যেটি বলছিলেন যে এরকম গোল্ডেন মনির কিংবা অন্যান্য যারা, তাদের কাছ থেকে হয়তো কেউ না কেউ সুবিধা পেয়েছেন, বিনিময়ে তারা এরকম বেড়েছেন। তো এইটা ধরনের আমি যদি ধরে নেই যে এরকম একটি টায়ার, তো এরকম টায়ার কি অন্য সরকার ছিল? আপনাদের সরকারের সময় ছিল অনেক ব্যবসায়ী নামের আগে আমরা শুনেছি যে বিতর্কিত ব্যবসায়ী বলা হয়। এই টায়ার থেকে আমরা মুক্ত হব কবে? দুটোর মধ্যে পার্থক্য আছে। যখন জবাবদিহিতামূলক সরকার থাকে তখন তার দায়বদ্ধতা থাকে সরাসরি জনগণের কাছে, কারণ জনগণের ভোটে ম্যান্ডেট নিয়ে এসছে। আর যখন জনগণের ভোট ছাড়া ম্যান্ডেটবিহীন ভাবে আপনি ক্ষমতায় থাকেন, তখন আপনার প্রত্যক্ষ সহায়তার দরকার হয় এইসব ক্যাডার বাহিনী, পুলিশ প্রশাসন, কারণ আপনার ব্যালট স্টাফিং করতে হবে। তো এই স্টাফিং এর কাজটা তখন জনগণ করে না, স্টাফিং এর কাজটা করে হচ্ছে পুলিশ প্রশাসন এবং ক্যাডার বাহিনী। এই মুনিরের 1000 কোটি টাকার মধ্যে 100 কোটি টাকা যদি দলের এই স্টাফিং এর পিছনে ব্যয় করে, ওই জায়গাটা থেকে একটা এমপি বের হয়ে আসতে পারে। নির্বাচন প্রসঙ্গ আপনি এনেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। এটা হচ্ছে পারস্পরিক লেনদেনের ব্যাপার, মানে 16 কলাপূর্ণ। জি, মানে আপনি বলছেন যে স্তর এবং দুর্নীতি দুটোই গুরুত্বপূর্ণ। ব্যারিস্টার রুমিন ফারহানার কথাও প্রসঙ্গে তিনি যখন প্রথম বললেন আমার দুটো প্রশ্ন, আমার তো দুটো প্রশ্ন নাই, আমার অনেকগুলো উত্তর, সবগুলো দিতে পারবো না। জি, দিতে থাকেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, কে লইবে মোর কার্য কহে সন্ধ্যা রবি, শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি। মাটির প্রদীপ বলছে আমার যতটুকু সাধ্য ততটুকু আমি করব। এটাই বঙ্গবন্ধু তার কৃষক শ্রমিক আওয়ামী লীগ বাকশাল যখন পদ্ধতি চালু করেন, তার বক্তৃতায় কিন্তু বলেছিলেন যে আমার কৃষক দুর্নীতি করে না, আমার শ্রমিক দুর্নীতি করে না, আমার মাঝি দুর্নীতি করে না, দুর্নীতি করে ফুল প্যান্ট পরার মানুষগুলো। তা আজকে তো সেই বাকশালটাকে আবার
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে গালিতে পরিণত করেছিল বিএনপি, এখনো মাঝে মাঝে কিন্তু উকিঝুঁকি দেয় এই বিষয় নিয়ে। আবার যাক, সেই বিষয়ে তো রাজনীতির বক্তব্য। বাংলাদেশে থেকে মার্কিন রাষ্ট্রদূত তিনি তার বার্তা পাঠিয়েছেন তার দেশে, যেটা এখন উন্মুক্ত যে দলিল, সে দলিলে আসছে যে তারেক জিয়া সিম্বল অ্যাজ এ ক্লিপ্টোক্রেটিক গভর্নমেন্ট অ্যান্ড ভায়োলেন্ট পলিটিক্স। এই যে বললেন যে একা একা করেনি, লুৎফুজ্জামান বাবু লুকিংস ফর শত্রুজ, উনি ভদ্রলোক যে এই যে কিভাবে অর্থ উপার্জন করেছেন এবং কিভাবে তিনি এয়ারপোর্টের কিভাবে কি নামে তার বিভিন্ন রকম নাম ছিল, তা সেই মানুষগুলো তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। এই ব্যাপারগুলো নিয়ে যদি আলোচনা করতে চান দীর্ঘ সময়ের ব্যাপার। আর সবসময় বলে রাখা দরকার যে নির্বাচনী ইশতেহারে 2018-তে মাননীয় প্রধানমন্ত্রী যে ইশতেহারটি ঘোষণা করেন, আমি ওই জায়গায় শুধু দুটো লাইন কথা উল্লেখ করব। দুর্নীতি প্রসঙ্গে যেটা বলেছেন, যেটা অনেকে আলোচনার সময় বলেন যে জিরো টলারেন্স, এটা বলেছেন, কিন্তু আরেকটি বিষয় এখানে উল্লেখ আছে, দুর্নীতি একটি মহাব্যাধি, এটা বাংলাদেশের উন্নয়ন, সমাজের উন্নয়ন কুরে কুরে খায়। অতএব একা সরকার এই দুর্নীতি রোধ করতে পারবে না, এর জন্য জাগরণ প্রয়োজন, মানুষের অংশগ্রহণ প্রয়োজন, সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। অতএব নিশ্চয়ই বিরোধী দলের একটা দায়িত্ব আছে, যে আমি বলেছিলাম আমার যেটুকু সাধ্য করিব তা আমি, সেই সাধ্যটুকু জায়গায় তো তারা করেননি। সাইফুর রহমান আত্মজীবনীতে লিখে গেছেন যে কিভাবে বেগম খালেদা জিয়া প্রসঙ্গ করে তিনি লিখে গেছেন, তার স্পষ্ট করে লিখেছেন। আমি এই বই আপনার এই টেবিলে বহুবার দেখিয়েছি। 111-এ কত কথা আমরা কত ভিডিও আমরা দেখে ফেললাম ইউটিউবে। আচ্ছা ঠিক আছে। এখন বিরোধী দলে আসি, আমাকে শুনতে হবে ডিজিটাল সিকিউরিটি, আমি কি বন্ধ করে পুলিশ আছে, আমি কি কথা বন্ধ করে ফেলবো? জি না, বলুন। বুঝছেন? হ্যাঁ, তা অতএব হুমকি দাদা, হ্যাঁ বুঝতে পারছি, আমি শেষের দিকে আছি। তো ওই যে আপনি যে কথাটি বললেন, এই যে ধরেন বিএনপির সময় এরকম নাম অনেকের বা তারা কি করেছেন সেগুলো, এখন আবার বিএনপি আওয়ামী লীগকে কেন্দ্র করলো, এর পাল্টাপাল্টির মধ্যে থাকবো, বেরোবো কিভাবে? আমি তো আপনাকে খোলামেলা বললাম যে বাংলাদেশে যখন বিএনপির শাসন আমল, সেখানে তার পরবর্তীতে এই যে আজকে সৈয়দ ইব্রাহিম কল্যাণ পার্টির যিনি নেতা, তিনি একেবারে চ্যানেল আই টক শোতে বলেছেন হাওয়া ভবন দুর্নীতির ওয়ান স্টপ সার্ভিস। আবার বলছি আমি, দুর্নীতির ওয়ান স্টপ সার্ভিস। অতএব সেই ব্যাপারগুলো কিন্তু আপনাকে ভাবতে হবে। এবং বাংলাদেশের আজকে মধ্যমায় দেশে যাওয়া না দাদা, আমি সেটি বলছি যে এরকম অনেকেই বলেছেন, এখন বিএনপি বলে যে পাল্টাপাল্টি বলার মধ্যেই থাকবো, বেরোবো কিভাবে, ওয়ে আউটটা কি? অবশ্যই এটা রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন, জি, আর বিরোধী দলের প্রয়োজন, বিরোধী মহলের না। আপনার কথা ফিরে আসছি, সবভাবে নিশ্চিহ্ন করবার চেষ্টা করবেন। আপনার পররাষ্ট্রমন্ত্রী স্বীকার করে নেবেন যে দেশে কোনো বাক স্বাধীনতা নাই, দেশে মানবাধিকার নাই, বিএনপির নেতা কর্মীদের একেবারে টপ থেকে শুরু করে একেবারে সংসদের বাইরে তার বাক স্বাধীনতা নাই, মামলা দেবেন, মনে হয় কখনো মামলা দিয়ে তাদেরকে। এবং দেখবেন আপনার এই ইউটিউবে যখন আসবে বিরোধী দল, এই ব্যারিস্টার রবিন ফানার অসংখ্য লক্ষ লক্ষ ভক্ত দেশের বাইরে, ওখানে আমি সেটাই বলতে চাই, বিএনপির ভক্ত আছে, ব্যারিস্টার রবিন ফানা। কাজল ভাই, আপনার কাছে দুঃখ প্রকাশ করছি, আরেকবার আসতে চেয়েছিলাম, পারেনি বলে। দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকে। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।